ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। নো ম্যাম। এখন শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো সবাই কেমন আছো? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা এখন পড়ায় চলে আসি, তাই না? যেহেতু আমাদের সময় অল্প, গতকাল আমরা খাদ্যের উপাদান পড়েছিলাম, তাই না? তো এখানে যে সর্বশেষ যে উপাদান ছিল পানি, এটা নিয়ে আমরা বেশি আলোচনা করতে পারি নাই, তাই না? কারণ পরের ক্লাসের সময় হয়ে গিয়েছিল। তো আজকে আমরা এইটুকু পড়ে, বাকিটুকু পড়ে তারপর আমরা নতুন অধ্যায়ে যাই। ঠিক আছে? কথা বলো। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটুকু পড়ে নিই। হ্যাঁ, তোমরা ষষ্ঠ অধ্যায়টা তোমরা এই খাদ্যের উপাদান এটা বের করো, ৭৮ পৃষ্ঠাটা বের করো। আচ্ছা, এখানে বলা হয়েছে পানি, তাই না? মানুষের বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যকীয়। আমরা খাবার না খেয়ে কিন্তু কয়েকদিন থাকতে পারবো, তাই না? কিন্তু পানি না খেয়ে কিন্তু আমরা একদিনও থাকতে পারবো না। আমাদের শরীরে ৫৫ থেকে ৭৫ ভাগ পানি দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের শরীরে যে সকল টিস্যু আছে প্রত্যেকটা টিস্যুর মধ্যে কি রয়েছে? পানি রয়েছে। আর প্রতিদিন এই যে মলমূত্র ত্যাগ, ফুসফুস, চামড়ার মাধ্যমে শরীর থেকে আমাদের কি হয়ে যায়? অনেক পানি বের হয়ে যায়। কারণ পানি কিন্তু শরীর কিন্তু পানিটাকে সঞ্চয় করে রাখতে পারে না, তাই না? প্রতিনিয়তই আমাদেরকে কি করতে হবে? এই জন্য প্রচুর পানি পান করতে হবে, এবং এই পানিগুলো কিন্তু আমাদের বিভিন্ন ভাবে শরীর থেকে বের হয়ে যায়। শরীরে সঞ্চয় থাকছে না, তাহলে আমাকে কি করতে হবে? প্রতিদিনই পানি পান করতে হবে, তাই না? বিশুদ্ধ পানি পান করতে হবে। আচ্ছা, প্রতিদিন যে পরিমাণ পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায় সেই পরিমাণ পানি আমাদের কি করতে হবে? পান করতে হবে, যাতে আমার শরীরে পানির ভারসাম্যটা বজায় থাকে, তাই না? যদি আমরা যে পরিমাণ পানি বের হয়ে যায় সে পরিমাণ পানি যদি আমরা পান না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশনের দেখা দিবে, তাই না? ডিহাইড্রেশন দেখা দিবে, পানির ঘাটতি দেখা দিবে। আচ্ছা, খাবার থেকে প্রায় ১ লিটার পানি পাওয়া যায়, এবং বাকিটা তরল পানীয় থেকে পেতে পেতে হবে। তবে একজন মানুষের গড়ে প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি শরীর থেকে বের হয়ে যায়। খুব বেশি গরম আবহাওয়া ও অধিক পরিশ্রমে শরীরের পানি বেশি প্রয়োজন হয়। আবার দেখো, যারা উড়োজাহাজে ভ্রমণ করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি ৩ থেকে ৪ ঘন্টা উড়োজাহাজে ভ্রমণের জন্য প্রায় ১.৫ লিটার পানি কি হয়ে যায়? তাদের বের হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই যে পরিমাণ পানি আমাদের বের হয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু সেই পরিমাণ পানি পান করে কিন্তু কি করতে হবে? আমাদের শরীরে পানির চাহিদাটাকে সবসময় পূরণ করে রাখতে হবে। আমাদেরকে কখনোই পানির ঘাটতি হতে দেয়া যাবে না। আচ্ছা, এই পানিটা আমরা আসলে মূলত পানির উৎসটা কি, যে আমরা আসলে কোথায় থেকে কিভাবে এই পানির চাহিদাটা পূরণ করব? পানির প্রধান উৎস হচ্ছে খাবার পানি। এছাড়া দেখো, ডাবের পানি, দুধ, ফলের রস, স্যুপ ইত্যাদি বিভিন্ন ধরনের পানীয়, এগুলো থেকেও কিন্তু আমাদের শরীরে কিন্তু পানির চাহিদা পূরণ হয়। এছাড়াও বিভিন্ন ধরনের রসালো ফল, যেমন তোমার ধরো লিচু, জামরুল, তরমুজ, তারপরে তোমার আনারস, যে যে রসালো ফলগুলো আছে, এই ফলগুলো যদি প্রচুর পরিমাণে খাওয়া যায় তাহলেও কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেকটা হলেও পানির চাহিদাটা পূরণ হবে।
ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো রাফা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে পানিটা আসলে এত যে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, আসলে একই কাজ করে আমাদের শরীরে, তাই না? আমাদের কাজটাকে জানতে হবে যে এই কাজের জন্য এটা গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কাজ বজায় রাখার জন্য পানির প্রয়োজন হয়। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য আবার পানির ভূমিকা গুরুত্বপূর্ণ। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য পরিপাকে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে। কোষে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। এই যে কাজগুলো আমরা দেখলাম, এই কাজগুলোর জন্যই কিন্তু আসলে পানি পানি পান করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়। শরীরে পানির পরিমাণ যদি কমে যায় তাহলে সেই অবস্থাকে আমরা কি বলবো? ডিহাইড্রেশন বা পানি শুষ্কতা। আর আমাদের শরীরে যে পানির চাহিদা কোনো কোনো কারণে অনেক সময় ডিহাইড্রেশন হয় বা পানি শুষ্কতা দেখা দেয়, তো এটা আমরা আসলে কি দেখে বুঝবো? লক্ষণগুলো কি? লক্ষণগুলো এরকম যে মাথা ধরা, দুর্বল লাগা, ঠোঁট শুকিয়ে যায় বা ফেটে যায়, মূত্রের রং গাঢ় হয়। এগুলো হচ্ছে যে কি আসলে মানে এগুলো দেখে আসলে বোঝা যাবে যে আমাদের শরীরে পানির ঘাটতি দেখা দিয়েছে। মানে প্রয়োজনে আমাদের যতটুকু পানির প্রয়োজন এতটুকু পানি আমাদের শরীরে নেই, প্রয়োজনের তুলনায় কম আছে, বিধায় আমাদেরকে এই লক্ষণগুলো দেখা যাবে। তো ডিহাইড্রেশনের কারণগুলো, আরো কারণ আছে। কারণগুলো কি? এটা লক্ষণ দেখলাম। কারণগুলো হচ্ছে যে অতিরিক্ত গরম আবহাওয়া, আর্দ্রতা, ব্যায়াম অথবা জ্বরের কারণে ঘাম বেশি হয়। আর ঘাম বেশি হলে কিন্তু ঘামের সঙ্গে কিন্তু আমাদের শরীরের অন্যান্য পদার্থের সঙ্গে আমাদের পানিও কিন্তু বের হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে পানি না করা, ডায়রিয়া হওয়া, অতিরিক্ত বমি হওয়া, ঠিক আছে, এসব কারণে কিন্তু আসলে দেখা যায় যে আমাদের শরীরে ডিহাইড্রেশন বা পানি শুষ্কতা দেখা দেয়। আর কখন শরীরে আমাদের পানির চাহিদা বাড়ে? দিনে কমপক্ষে আমাদেরকে কি করতে হবে? 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। তবে আরো বিভিন্ন কারণ আছে যেসব কারণে পানির চাহিদা বেড়ে যায়, যেমন যে খুব বেশি গরম আবহাওয়ার কারণে যখন ঘাম হয় তখন তো অবশ্যই পানির চাহিদাটা বেড়ে যায়। আর তখন যদি চাহিদাটা পূরণ না হয় তাহলে কিন্তু শরীরে পানি শুষ্কতা দেখা দিবে। তারপরে জ্বর হলে, ডায়রিয়া ও বমি হলে, আবার অনেক বেশি পরিশ্রম করলে, খেলাধুলা করলে বা ব্যায়াম করলে, আবার খাবারে যদি আঁশ জাতীয় খাদ্য বেশি থাকে তাহলে কিন্তু বেশি পানি খেতে হয়। আবার স্তন্যদাত্রী মায়ের পানির চাহিদা বেশি হয়, অর্থাৎ যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এ ধরনের মায়ের কিন্তু পানির চাহিদা খুব বেশি বেড়ে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই শরীর শুষ্ক হওয়ার আগেই, আর কি ডিহাইড্রেশন হওয়ার আগেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটা নিয়ম মাফিক প্রতিদিন আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে। আচ্ছা, এটুকুতে তোমাদের কি কোনো সমস্যা? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা পরের পাঠে যাই। খাদ্য পরিপাক ও শোষণের প্রয়োজনীয়তা। ঠিক আছে? আচ্ছা, আমরা যে খাবারগুলো খাই, তাই না, এই খাবারটা যদি আমাদের শরীরে ঠিকভাবে যদি পরিপাক না হয় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। দেখো যে আমরা খাবার খাই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের চোখে পড়ছে যে হ্যাঁ আমরা খাচ্ছি, কিন্তু খাওয়ার পরে খাবারটা যখন শরীরের ভেতরে যায়, শরীরের ভেতরে যাওয়ার পরে আসলে কি ধরনের কার্যকলাপ সংঘটিত হয় এটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না, তাই না? তো এখানে আছে যে বেশ কিছু সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে নানা প্রকার অভাবজনিত রোগ দেখা যায়। আচ্ছা, এখানে এই বিষয় থেকে বোঝা যাচ্ছে যে মানে খাবার পরিপাক হয়ে যে শোষিত হয়ে যাওয়ার পর আমাদেরকে ক্ষুধা লাগে, তাই না? মানে একটা খাবার আমরা খেলাম, খাওয়ার পরে এটা শরীরে এটা কি হবে? ভেতরে যেটা পরিপাক হবে, শোষিত হবে, তারপরে কিন্তু আমাদেরকে আবার পরবর্তী সময়ে আবার ক্ষুধা লাগবে, তখন আমরা আবার খাবার খাবো, আবার শরীরের মধ্যে যে পরিপাক শোষণ হবে, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো ভেতরে চলতে থাকে। ঠিক আছে? তো যে খাবার খাওয়ার পর শরীরের অভ্যন্তরে এই যে যে মানে এমন কিছু কাজ ঘটে থাকে যার ফলে শরীরে কি হয়? পুষ্টি সাধন হয়, আমরা সুস্থ থাকি, আমাদের ক্ষুধা লাগে, ক্ষুধা নিবৃত্ত করার জন্য আবার আমরা
খাদ্য গ্রহণ করি। এরকম কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে কাজগুলো চলতে থাকে। তাহলে আমরা এখন এখানে একটু দেখি যে আসলে কিভাবে এই পরিপাক বা শোষণের কার্যক্রমটা হয়। শরীরের গ্রহণ উপযোগী হতে হলে প্রথমে কি করতে হবে, আমরা যে ভাত ও ডাল ভেঙে বা যে খাবারটা খাওয়া ভেঙে সরল ও শোষণযোগ্য উপাদানে আগে কি করতে হবে, এটা পরিণত হবে। অর্থাৎ এদের মধ্যে অবস্থিত, অর্থাৎ যে এই যে খাদ্যগুলোর মধ্যে যে অবস্থিত কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হবে, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। তারপর এই সরল উপাদানগুলি কি হয়, শোষিত হয়ে শরীরে পুষ্টি সাধন করবে। তাই খাবার খাওয়ার পর শরীরের উপযোগী অবস্থায় পরিণত করার জন্য বা গ্রহণ অবস্থায় পরিণত করার জন্য এবং দেহের কোষকলাগুলোতে পাঠাবার আগে পরিপাক ও শোষণের প্রয়োজন হয়। আচ্ছা, এখানে আমরা দেখি যে আসলে পরিপাকটা কি, তাই না? পরিপাকটা হচ্ছে যে খাবার খাওয়ার পর তা ভেঙে গিয়ে জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত হওয়াকে বলা হচ্ছে পরিপাক। অর্থাৎ আমরা যে খাবারটা খাই, খাবার খাওয়ার পরে এটা ভেঙে যায়, তাই না? ভেঙে গিয়ে কি হয়, জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত হয়, এটাকে বলা হচ্ছে পরিপাক। শোষণটা হচ্ছে পরিপাক হওয়ার পর যে সরল উপাদানগুলো তৈরি হয়, সেই উপাদানগুলো যে প্রক্রিয়ায় আবার রক্তস্রোতে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে শোষণ। অর্থাৎ পরিপাক, একটা খাদ্য পরিপাক হওয়ার পর যে সরল উপাদানগুলো তৈরি হলো, এই উপাদানগুলো আবার একটা প্রক্রিয়ায় মাধ্যমে এটা আবার রক্তস্রোতে কি হয়ে যায়, প্রবেশ করে, রক্তস্রোতে প্রবেশ করে, তখন তাকে বলা হচ্ছে শোষণ। আর পরিপাক তন্ত্রটা কি, যে মানবদেহের যে অঙ্গগুলো পরিপাক ও শোষণের কাজ করে থাকে, অর্থাৎ যে অঙ্গগুলোর সাহায্যে পরিপাক এবং শোষণের কাজ সম্পন্ন হয়, এখানে তাদেরকে বলা, সে সব অঙ্গকে, সেসব অঙ্গগুলোকে বলা হচ্ছে পরিপাক তন্ত্র। ঠিক আছে? তো আমরা এখানে দেখা ছকের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে যে প্রথমে আগে খাদ্য গ্রহণ, বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করা হয়। পুষ্টি উপাদানগুলো এই বিভিন্ন খাদ্যের মধ্যে এটা জটিল অবস্থায় থাকে, তাই না? খাদ্যের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো যে ভাঙবে, সেটা কিন্তু প্রথমে জটিল অবস্থায় থাকে। পরবর্তীতে খাদ্য পরিপাক হয়ে সেখানে এটা কি হয়, এটা সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত হয়। সেখান থেকে আবার এটা রক্তস্রোতে প্রবেশ করে এবং বিভিন্ন পুষ্টি উপাদান রক্ত থেকে বিভিন্ন কোষে পৌঁছে যায়। এভাবেই কিন্তু আসলে আমাদের শরীরের অভ্যন্তরে কাজগুলো সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এই পাঠে কি কোনো সমস্যা আছে? নো ম্যাম। তাহলে আমরা আজকে আমাদের নতুন পাঠে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, নতুন পাঠ হচ্ছে তোমাদের চতুর্দশ অধ্যায়, পোশাকের পারিপাট্য ও ব্যক্তিত্ব, তোমার 127 পৃষ্ঠা। তোমরা একটু বইটা নাও, সামনে নাও, এই অধ্যায়টা বের করো, চতুর্দশ অধ্যায়। বের করেছো? রাফা, বের করেছো বাবা চতুর্দশ অধ্যায়? ইয়েস ম্যাম। 127 পৃষ্ঠা, তাই না? পোশাকের পারিপাট্য ও ব্যক্তিত্ব। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে যেমন ধরো তোমাদের ক্লাসে তোমরা অনেকগুলো মেয়ে একসঙ্গে পড়াশোনা করো, তাই না? অনেক সহপাঠী আছে তোমাদের। সব সহপাঠীর কি গুণগুলো একই রকম? সবার আচরণ কি একই রকম? নো ম্যাম। আচ্ছা, এক একজন থেকে আলাদা, তাই না? সবার মধ্যেই তোমাদের গুণ আছে, কিন্তু এক একজনের গুণ এক একজনের কাছ থেকে আলাদা, তাই না? তো এটা কিন্তু কি কারণে হয়, এটা ব্যক্তি বিশেষে কিছু বৈশিষ্ট্য আছে, এই নিজস্ব বৈশিষ্ট্যগুলোর কারণে কিন্তু আসলে এই ধরনের পার্থক্য দেখা যায়। অর্থাৎ ব্যক্তি, এটাকে বলা হচ্ছে কিন্তু আসলে কি, ব্যক্তিত্ব। অর্থাৎ ব্যক্তি বিশেষের এই নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর সমষ্টিকে বলা হচ্ছে ব্যক্তিত্ব। অর্থাৎ আমাদের শারীরিক গঠন, চালচলন, কণ্ঠস্বর, মেজাজ ও আবেগের মাধ্যমে কি হয়, ব্যক্তিত্ব প্রকাশ পায়। অর্থাৎ ব্যক্তিত্বটা কি, তোমার কথাবার্তায়,
তোমার আচার আচরণে, তাই না, তোমার পোশাক পরিচ্ছেদে, সব কিছুতেই কি তোমার চাল চলনে সব কিছুতেই কিন্তু তোমার ব্যক্তিত্ব প্রকাশ পায় যে তুমি আসলে কোন ব্যক্তিত্বের অধিকারী। উত্তম ব্যক্তিত্বের প্রভাবে একজন মানুষ কি করে, অন্য মানুষকে আকর্ষণ করে, তাই না? সব মানুষকে সবাইকে আকর্ষণ করে, আবার সবার কিন্তু আকর্ষণ ক্ষমতাও কিন্তু সমান নয়, কারো বেশি কারো কম। আবার দুর্বল ব্যক্তিত্বের কারণে কিন্তু মানুষ আবার কি হয়, মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যায়। এগুলো সবই কিন্তু কিসের কারণে হয়ে থাকে, ব্যক্তিত্বের কারণে। তো ব্যক্তিত্বটাকে আসলে আমরা কিভাবে ফুটিয়ে তুলব সবার সামনে, তাই না? উত্তম ব্যক্তিত্বের অধিকারী আমরা কিভাবে হতে পারবো, সেগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা এখন একটু মনোযোগ দিব পড়ায়, যে উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির হাঁটা চলা কথা বলার ভঙ্গিতে ফুটে ওঠে তার দেহের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও কাজের প্রতি আগ্রহ। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকের মতো আমরাও কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছি, তবে বড় হওয়ার সাথে সাথে আমরা আত্মনির্ভরশীল হয়ে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে সুস্থ ও আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে পারব। অর্থাৎ পৃথিবীতে কিন্তু দেখা যায় যে আসলে সবারই, যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু সে নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, ধীরে ধীরে সে যখন বড় হয় তখন কিন্তু তার এই বৈশিষ্ট্যগুলো লক্ষণীয় আর কি, বৈশিষ্ট্যগুলো চোখে পড়ে। তো সবসময় আমরা খেয়াল রাখবো যে ভালো উত্তম ব্যক্তিত্বের অধিকারী যেন আমরা হতে পারি। আর সেটা হতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই সুস্থ দেহ সুন্দর মন নিয়ে আগে আমাদের কী করতে হবে, এইসব অবস্থায় মোকাবিলা করতে হবে। অর্থাৎ কখনোই কিন্তু দেখা যায় যে আমার যদি এর সঙ্গে কিন্তু ব্যক্তিত্বের সঙ্গে আবার তোমার শরীর স্বাস্থ্য একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে তুমি যদি সুস্থ সবল থাকো তাহলে কিন্তু তুমি দেখবে যে সবার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগবে, তুমি সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সব কিছুই তুমি কিন্তু সুন্দরভাবে করতে পারবে, তোমার মধ্যে ক্লান্তির ছাপ কম থাকবে, তাই না? আবার দেখা যায় যে একজন রুগ্ন স্বাস্থ্য ব্যক্তিত্ব, সে কিন্তু আবার দেখা যায় যে একটু কাজে, যে কোনো কাজে কিন্তু তাকে তার একটা ক্লান্তির একটা ভাব তার মধ্যে বোঝা যাচ্ছে, আর তার মুখের উপরে কিন্তু ক্লান্তির একটা ছাপ বা চেহারায় ক্লান্তির ছাপ ফুটে ওঠে। এগুলো কিন্তু আসলে একটা সুন্দর ব্যক্তিত্ব প্রকাশে কিন্তু এগুলো অন্তরায়, অর্থাৎ বাধা, তাই না? সুন্দর ব্যক্তিত্বের ক্ষেত্রে এগুলো কিন্তু বাধা। তাহলে শরীর ও মনের পূর্ণ বিকাশের মাধ্যমে কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব গঠন করা যায়। তাহলে তোমাকে শরীর মন সবই ভালো রাখতে হবে এবং তার সঙ্গে তোমার কথাবার্তা চাল চলন পোশাক সব কিছুই তোমাকে কী করতে হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যাতে তোমার ব্যক্তিত্বটা উত্তম ব্যক্তিত্বের অধিকারী তুমি হতে পারো এবং তোমার ব্যক্তিত্বটা যেন সবার কাছে ফুটে ওঠে, তাই না? ব্যক্তিত্বের কিন্তু সামাজিক মূল্য কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমরা জীবনে মান সম্মান সামাজিক মর্যাদা প্রভৃতি আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে অর্জন করতে পারি। কাজেই সফলতার পাশাপাশি সবার গ্রহণযোগ্যতা অর্জনের জন্য অবশ্যই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। আমরা স্বাস্থ্যের যত্ন নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করে আত্মনির্ভরশীল হয়ে পরিবেশ উপযোগী পারিপাট্য বজায় রেখে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে সুস্থ ও আকর্ষণীয় ব্যক্তিত্ব আমরা কি করতে পারি, গড়ে তুলতে পারি। আচ্ছা, পারিপাট্য, আচ্ছা এখানে বলা হয়েছে যে পারিপাট্য এবং ব্যক্তিত্ব, তাই না? তো আমরা ব্যক্তিত্ব নিয়ে একটু আলোচনা করলাম যে আসলে ব্যক্তিত্বটা কি, যে তোমার যে আচরণ, তোমার যে চলাফেরা, তোমার যে কথাবার্তা, তোমার যে রুচিবোধ, তাই না, এগুলো সব কিছু নিয়েই কিন্তু আসলে কি ব্যক্তিত্ব গঠিত হয়। তুমি তোমার সুন্দর আচরণ দিয়ে তুমি তোমার সুন্দর ব্যক্তিত্বকে সবার সামনে উপস্থাপন করবে, তাই না? আর ভালো ব্যক্তিত্ব উত্তম ব্যক্তিত্বের অধিকারী হলে সবার কাছে কিন্তু মান মর্যাদা সম্মান সব কিছুই কিন্তু পাওয়া যায়, তাই না? আর যদি তোমার ব্যক্তিত্বটাই যদি কাউকে আকর্ষণ করতে না পারে, সবার কাছে যদি বিরক্তির কারণ হয়, তাহলে কিন্তু তুমি কখনোই সামাজিক মর্যাদা বা সম্মান এই জিনিসগুলো কিন্তু তুমি কখনোই পাবে না। আচ্ছা, এখন পারিপাট্যটা আসলে কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। যে পারিপাট্য বলতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেহ, সময় উপযোগী রুচিশীল পোশাক এবং মার্জিত চলাফেরার মাধ্যমে উত্তম ব্যক্তিত্ব প্রকাশ করা যায়। আচ্ছা, আর এরূপ ব্যক্তির চলাফেরা ও পরিপাটি বেশভূষা জীবনের প্রতিটি ক্ষেত্রকেই সহজ করতে সাহায্য করে। অর্থাৎ সবসময় মনে রাখবা যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা যেমন ইমানের অঙ্গ, তেমনি কিন্তু
পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিত্বকে কিন্তু ব্যক্তিকে কিন্তু সবাই পছন্দ করে। তুমি একটা কম দামি পোশাক পরো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত হতে হবে যে তুমি কোন উপলক্ষে, কোন পরিবেশে কি ধরনের পোশাক তুমি পরেছো, তাই না? অবশ্যই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুধু যে পোশাক তা না, তোমার হাত পা চোখ নাক মুখ সবকিছু তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর অপরিষ্কার দেহে তুমি যতই মূল্যবান পোশাক পরো না কেন, তোমাকে কিন্তু তোমার ব্যক্তিত্বটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে না। এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি দামি পোশাক পরলে এলোমেলো চুল, হাত পা চোখ কান নাক মুখ নোংরা, এতে কিন্তু আসলে কখনোই কিন্তু সুন্দর ব্যক্তিত্ব প্রকাশ পায় না, বা পারিপাট্যতা প্রকাশ পায় না। তোমাকে কি করতে হবে? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাত চোখ মুখ দাঁত সবকিছু পরিষ্কার রাখতে হবে, নিয়মিত গোসল করতে হবে, চুল আঁচড়াতে হবে, তাই না? সবকিছু যত্ন করতে হবে। তাহলে কিন্তু তোমাকে তোমার নিজের দিক থেকেও তোমার মনটাকে ভালো লাগবে, তোমার শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে, এবং তুমি তোমার ব্যক্তিত্বটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। আচ্ছা, এই পারিপাট্য রক্ষার উপযুক্ত আবার পোশাকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, তাই না? রক্ষায়। আচ্ছা, তো আমরা উপযুক্ত পরিবেশে দেশীয় কৃষ্টির সাথে মিল রেখে এবং ঋতু অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন দেশে বাস করছি, আমাদের কালচারটা কি, তাই না? আমাদের পোশাক আশাক এখানে কি হবে, আর আমাদের আবহাওয়া ঋতুটা দেখতে হবে যে এটা গ্রীষ্মকাল, শীতকাল না বর্ষাকাল, এরকম আমাদেরকে খেয়াল করতে হবে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং অবশ্যই আমাকে আমার আমার দেশের আমার আমার কালচারে, অর্থাৎ আমার কৃষ্টির সাথে মিল রেখে যে আমি আসলে কোথায় বাস করছি, আমার কৃষ্টিটা কি, তাই না? এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। রেখে কিন্তু আমাকে অবশ্যই পোশাক নির্বাচন করতে হবে। যেমন দেখো, আমাদের দেশের মতো গ্রীষ্মপ্রধান দেশের জন্য এমন পোশাক নির্বাচন করতে হবে যে গ্রীষ্মকালে যেমন যখন আমাদের কিন্তু ঘাম কিন্তু খুব বেশি হয়, তাই না? তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে যাতে আমি একটু সুতি কাপড় পরতে পারি। সুতি কাপড় পরলে আমাকে কী করতে হবে? আমার ঘামটা শোষিত হবে, এবং এই কাপড়টা কিন্তু আমরা যাতে সহজেই ধুয়ে ইস্ত্রি করতে পারি, এদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাই না? আবার দেখো, তোমার আসলে দেহের আকৃতির সঙ্গে মিল রেখে তোমাকে কি করতে হবে? তোমাকে চুল বাঁধতে হবে, প্রসাধন সামগ্রী, আনুষঙ্গিক যে বিষয় জিনিসগুলো আছে পোশাকের সঙ্গে, প্রসাধন সামগ্রী তোমাকে সুন্দরভাবে, অর্থাৎ খুব বেশি যে একেবারে প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হবে তা নয়, যেটুকু তোমার প্রয়োজন। তারপরে তোমার অলংকারাদি বলো বা আনুষঙ্গিক যে বিষয় জিনিসগুলো আছে, কানে গলায় বা যেখানে হোক, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। আর সবসময় ত্বকের রং, দেহের আকৃতি, উচ্চতা, ব্যক্তিত্ব, রুচি ও পরিবেশের সাথে খাপ খাইয়ে তোমাকে কী করতে হবে? পোশাক পরিধান করতে হবে। এতে কি হবে? যে তোমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে, মন প্রফুল্ল থাকবে এবং কাজে উৎসাহ আসবে। অর্থাৎ তুমি যদি কোনো উপলক্ষে কোন পরিবেশে কী ধরনের পোশাক পরতে হবে, এটা তুমি যদি সেই পরিবেশ অনুযায়ী তুমি যদি তোমার পোশাক পরিচ্ছদ সাজসজ্জাগুলো ঠিক রাখতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি মনের দিক থেকে তোমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে, এবং তুমি প্রফুল্ল থাকবে, এবং তোমাকে কি করতে, তুমি কিন্তু বিভিন্ন কাজে মানে উৎসাহ আসবে তোমার, ঠিক আছে? তা না হলে মন মরা হয়ে থাকলে কিন্তু দেখা যায় যে কোনো কাজে উৎসাহ পাওয়া যায় না, ঠিক আছে? যেমন তুমি যদি একটা ধর্মীয় অনুষ্ঠানে যদি যাও, যেমন ধরো মিলাদে গেলা, আর মিলাদে যদি তুমি জাঁকজমকপূর্ণ পোশাক পরে যাও, এটা কিন্তু আসলে একটু দৃষ্টিকটু লাগবে, তাই না? আর এদিক থেকে দেখা যায় যে তুমিও আসলে নিজের মধ্যে, তোমার মধ্যে একটা অস্বস্তি বোধ আসবে। আবার তুমি বিয়ের বাড়িতে বা পিকনিকে কোথাও গিয়েছো, সেখানে যদি আবার একদম মলিন কাপড় পরে যাও, সেটাও কিন্তু আসলে দেখা যাবে যে ওটাও তুমি ওই পরিবেশের সঙ্গে মানাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু তোমার মনটা কিন্তু দেখা যায় যে খারাপ হয়ে যাবে, বা তুমি হয়তো দেখা যাচ্ছে যে ওখানে যে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এই জন্য করে আসলে উপলক্ষ বুঝে তোমাকে কিন্তু পোশাক পরিচ্ছদ করতে হবে, সাজসজ্জা করতে হবে। যেমন স্কুলে যখন তুমি আসবে, স্কুলে এসে কিন্তু তোমার স্কুলের পোশাকের সঙ্গে কিন্তু তোমাকে একদম বড় কানের দুল বা সাজগোজ, একদম মেকআপ, লিপস্টিক এগুলো কিন্তু আসলে ব্যবহার করা যাবে না, তাই না? স্কুলের পোশাকের সঙ্গে, স্কুলের সঙ্গে মানানসই সাজসজ্জাটাই কিন্তু তোমাকে করতে হবে। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আচ্ছা, এরপর আমরা আসছি যে আমাদের আসলে ব্যক্তিত্বের সাথে পোশাকেরও কিন্তু আমরা একটা সম্পর্ক আছে। সেটা কিন্তু আসলে তোমাকে মূল কথা দেখতে হবে যে তোমার দেহের আকৃতি, তোমার রং, মানে তোমার উপযোগী আসলে পোশাক আশাক কেমন হবে আর কি। যেমন এখানে বলা হয়েছে যে পোশাকের ছাপ অর্থাৎ বড় ও ছোট ছাপা ব্যক্তিত্বের উপর এটা কি করে, ছাপা ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব ফেলে। যেমন বড় বড় ছাপার নকশা যদি একজন মোটা মেয়েকে যদি মোটা ব্যক্তি যারা তারা যদি পড়ে, তাদেরকে দেখা যায় যে আরো মোটা দেখা যাবে। তাদের মোটাটা কিছুটা কমানোর জন্য তারা যদি ছোট ছাপার নকশার কাপড় যদি তারা পরে, তাহলে কিন্তু তাদের তুলনামূলকভাবে মোটাটা একটু কম লাগবে এবং মানানসই লাগবে। আবার রঙের একটা ব্যাপার আছে, তাই না? পোশাকের রং তোমার দেহের সাথে মানানসই না হলে কিন্তু তোমার ব্যক্তিত্বটা কিন্তু অনেকখানি ম্লান হয়ে যাবে। তোমার দেহের রঙের, তোমার গায়ের রঙের সঙ্গে কিন্তু তোমাকে মিল রেখে তোমাকে কি করতে হবে, পোশাক নির্বাচন করতে হবে। আচ্ছা, শ্যামলা রঙের ব্যক্তিদের হালকা রঙে ভালো দেখায়, তাই না? আবার লাল, হলুদ, কমলা, গাঢ় রং এগুলো আবার উজ্জ্বল রং হওয়াতে দূর থেকে কিন্তু এই রংগুলোকে কি হয়, চোখে পড়ে, তাই না? এছাড়া উষ্ণ রং যে আছে, উষ্ণ রংগুলো কিন্তু তোমার তাপ বিকিরণ ক্ষমতা বেশি। এই জন্য গরমকালে দেখা যায় যে উষ্ণ রং যেগুলো, এই উষ্ণ রংগুলো কিন্তু গরমকালে পড়লে আরো বেশি গরম লাগে, তাই না? আচ্ছা, আবার এই রঙের পোশাকে পাতলা গরনের ব্যক্তিকে বাহ্যিক দৃষ্টিতে কি হয়েছে, মোটা। অর্থাৎ তুমি যে এই যে গাঢ় যে রংগুলো আছে, উষ্ণ রং, এই রংগুলো আবার দেখা যায় যে যারা একটু পাতলা আর কি, পাতলা দেহের গরম, তারা যদি এই রঙের পোশাকগুলো পরে, তাহলে তাদেরকে কিন্তু দেখা যায় যে বাহ্যিক দৃষ্টিতে একটু মোটা মনে হয়। আবার নীল, সবুজ বা নীলাভ সবুজ অর্থাৎ হালকা রং, এগুলোকে বলা হচ্ছে স্নিগ্ধ বা ঠান্ডার রং, ঠান্ডা মনে হয়। তো এই ধরনের কাপড় পরলে কিন্তু দেখা যায় যে অনেক সময় হালকা মোটা, যারা আর কি মোটা গরমের, তাদেরকে অনেক সময় পরলে হালকা লাগে। তবে গরমকালে এই ধরনের পোশাক আর কি পরলে অনেকটা মানে স্নিগ্ধতার একটা অনুভূতি বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, লম্বা এবং আড়াআড়ি পোশাক, চেক ও স্টাইল, এখানে বলা হয়েছে যে এই যে রেখার যে পোশাকগুলো, দেখা যায় যে একজন খাটো ব্যক্তিত্ব, সে যদি এই লম্বা ধরনের যদি পোশাকটা পরে লম্বা রেখার, তাহলে তাকে কিন্তু দেখা যায় আপাত দৃষ্টিতে একটু লম্বা মনে হবে। আবার যারা অনেক লম্বা, তারা যদি আড়াআড়ি রেখার কোনো কাপড় যদি তারা পরিধান করে, তাহলে কিন্তু তাদেরকে আপাত দৃষ্টিতে একটু লম্বাটা তাদেরকে একটু কম লাগবে আর কি। ঠিক আছে? আবার পোশাকের আকার, যেমন পোশাকের আকারের তারতম্য করেও কিন্তু দেহাকৃতির উপর প্রভাব ফেলা যায়। যেমন পাতলা গড়নের ব্যক্তি যদি ঢিলে ঢালা ফুল হাতা ছোট গলার কাপড় যদি পরে, তাহলে তাকে কিন্তু একটু ভালো লাগবে। আবার বড় গলা ছোট হাতের আঁটো-সাঁটো পোশাকে কিন্তু দেখা যায় যে ব্যক্তিকে কম মোটা মনে হবে। ঠিক আছে? যারা মোটা মোটা তারা যদি এরকম বড় গলা বা ছোট হাতার আঁটো-সাঁটো পোশাক পরে, তাহলে কিন্তু তাদেরকে একটু কম মোটা মনে হবে। অবশ্যই নোংরা দামি পোশাক অবশ্যই পোশাক পরিচ্ছন্নতা থাকতে হবে। আবার আমাদেরকে আগেই বলা হয়েছে যে আমাদের উপলক্ষ কৃষ্টি সবকিছু আমাদের তোমাদের মনে হয় পরবর্তী সময় হয়ে গেছে। আজকে আমার এই পর্যন্তই। তোমাদের যদি না থাকে তাহলে তোমাদের কি কোনো সমস্যা আছে বাবা, যেটুকু বলা হলো আজকে রাখা? Yes, ma'am. আচ্ছা, No, ma'am. আচ্ছা, তাহলে তোমাদের কেমন লেগেছে বাবা আজকের পাঠটা? খুব ভালো। আচ্ছা, তাহলে তোমরা খুব সুন্দর করে বাসায় পড়বে। ঠিক আছে? আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।